মূর্খের পাল্লায় পড়লে চুপ থাকা ভালো। বন্ধুরা, প্রকৃতির সামঞ্জস্য থাকার কারণে বাদশাহ এবং বীরবলের মধ্যে প্রেম উত্তরোত্তর বাড়তেই থাকল, যার ফলে বীরবল গরিবদের ভালো করার জন্য একটা বড় সুযোগ পেতেন। তিনি যে কোনো প্রকারে বাদশাকে উৎসাহিত করে কিছু না কিছু রোজ গরিবদের বিলিয়ে দিতেন। একদিন এমন এক ঘটনা ঘটল যে বাদশার গুরু মক্কা থেকে হেঁটে দিল্লি আসলেন। রাস্তায় পথের পরিচয় না থাকার কারণে তাকে অনেক ঘুরে আসতে হয়েছিল। বাদশাহ নিজের গুরুর খুব ভালো করে আদর সৎকার করলেন। যখন তিনি কিছুদিন থেকে একটু সুস্থ ও সবল হলেন, তখন আবার মক্কা শরীফ ফিরে যাবার ইচ্ছে প্রকাশ করলেন। বাদশাহ খুব আনন্দের সাথে তাকে পর্যাপ্ত পোশাক, অলংকার এবং ধনধান্য ইত্যাদি দিয়ে বিদায় দিলেন। কিছুদিন পর একদিন বাদশাহ বীরবলকে জিজ্ঞাসা করলেন, কেন বীরবল, যেমন এই পীর সাহেব আমাদের গুরু, তেমনি কি তোমারও কোনো গুরু আছেন? যদি থাকেন তবে তারা কোথায় থাকেন? তারা কি কখনো তোমার এখানে আসেন, নাকি তুমিই তাদের সাথে দেখা করতে যাও? বীরবল উত্তর দিলেন, পৃথিবীনাথ, আমি নিগুড়া বা গুরুহীন নই। আপনার মেহেরবানিতে আমার অনেক গুরু আছেন, তবে পার্থক্য শুধু এইটুকু যে তারা সবাই বাইরে থাকেন। এই কারণে না তারা কখনো এখানে আসেন, না আমি তাদের দর্শন পাই। কিছুদিন থেকে আমি শুনতে পাচ্ছি যে আমাদের এক গুরু এখানে আসছেন। আমি তার থাকার জায়গাটুকুও জানি না, তবে তিনি বলতে যাবেনই বা কেন? তার তো কারো তোষামত করার দরকার নেই। আসলে এমন নিষ্পৃহ গুরু সচরাচর দেখতে পাওয়া যায় না। এই কারণেই এই দিনের দুয়ারে কখনো আসার কৃপা করেন না। বাদশার এমন গুরুর সাথে দেখা করার খুব ইচ্ছে হলো এবং তিনি বীরবলকে বললেন, দেবানজি, যদি তোমার গুরুর মধ্যে এত বৈশিষ্ট্য থাকে, তবে আমিও একবার তার দর্শন করতে চাই। হলে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে তার দেখা করার ব্যবস্থা করো। বীরবল বলল, পৃথিবীনাথ, যখন আপনি তার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করছেন, তখন আমি তৎক্ষণাৎ তার খোঁজ করাবো। আর যদি তিনিও আপনার সাথে দেখা করার ইচ্ছে করেন, তবে আমি অবশ্যই আপনার সাথে তার সাক্ষাৎ করিয়ে দেব। বাদশাহ বললেন, আমাকে দেরি না করে তার সাথে দেখা করানোর চেষ্টা করো। বীরবল বাদশাকে আশ্বাস দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। বাড়ি যাবার পথে একজন বৃদ্ধ কাঠুরের সাথে তার দেখা হয়ে গেল। সে বেচারা অনেক কষ্ট করেও আজ তার সব কাঠ বিক্রি করতে পারেনি। বীরবল তাকে বাকি থাকা কাঠের দাম জিজ্ঞেস করলেন, তারপর পয়সা দেওয়ার ছুতোয় তাকে নিজের বাড়ি নিয়ে গেলেন। কাঠের দাম দিয়ে বীরবল কাঠুরেকে জিজ্ঞেস করলেন, কেন হে কাঠুরে, তোমাকে তো কোনো সভ্য লোক বলে মনে হচ্ছে। সময়ের ফেরে এখন কাঠ বিক্রি করে নিজের জীবন চালাচ্ছ। আমার তোমার কাছে একটা জরুরি কাজ আছে। যদি তুমি সেটা করতে রাজি হও, তবে আমি তৎক্ষণাৎ তোমাকে 25 টাকা দেব। কাজ হয়ে গেলে তোমার জীবন ধারণের মতো যথেষ্ট টাকা দেব। কাঠুরে মনে মনে ভাবল, যদি না করি তবে ইনি দেওয়ান জোর করে ব্যাগার খাটাবেন। তার চেয়ে ভালো এর কথা মেনে নেওয়া। তাছাড়া ইনি তো অনেক টাকা দেওয়ার কথাও বলছেন। মনে মনে এমন ঠিক করে সে বীরবলকে বলল, আমি আপনার ছোট থেকে ছোট আড্ডা পালন করার জন্য প্রস্তুত আছি। আপনার সব কথা আমি মেনে নেব। বীরবল বললেন, আচ্ছা, আমি তোমাকে কিছু কাপড় দিচ্ছি। এগুলো পরে হনুমানজির মন্দিরের পেছনের কুঠুরিতে গিয়ে বসে পড়ো। হাতে মালা নিয়ে সবসময় জপ করতে থাকো। কারো দিকে চোখ তুলেও তাকাবে না। তোমার সাথে দেখা করতে অনেক আমির ওমরা আসবে, হতে পারে স্বয়ং বাদশাও আসবেন, কিন্তু তাদের সাথেও একদম কথা বলবে না। টাকার স্তূপ দিলেও ওদিকে তাকাবে না। দেখো, সাবধান, আমি এখানেই কোথাও লুকিয়ে তোমার সব কাজকর্ম দেখতে থাকব। যদি আমার কথার বাইরে একটুও চলো, তবে তোমার গর্দান নেওয়া হবে। বুড়ো কাঠুরে দৃঢ়তার সাথে তার আজ্ঞা পালন করতে রাজি হল। তখন বীরবল তার সারা গায়ে ছাই মেখে কৌপিন পরিয়ে দিলেন এবং হাতে একটি রুদ্রাক্ষের মালা দিয়ে মাথায় কৃত্রিম জটা বেঁধে দিলেন। তারপর তাকে হনুমানজির মন্দিরে একটি মৃগচর্মের ওপর বসিয়ে নিজে বাদশার কাছে পৌঁছালেন। বাদশার দরবার ওমরাহদের ভিড়ে ঠাসা ছিল। বীরবল হাত জোর করে বললেন, পৃথিবীনাথ, আমার গুরুজি এসেছেন। আপনার ব্যাপারে কথা বলায় তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, কিন্তু আমাকে সাথে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। যদি এরপরেও আমি আপনার সাথে যাই, তবে তিনি আমার ওপর খুব রেগে যাবেন। হতে পারে রেগে গিয়ে আমাকে অভিশাপও দিয়ে দেবেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, এই সময় তিনি কোথায় আছেন? বীরবল উত্তর দিলেন, হনুমানজির মন্দিরের বাইরের কুঠরিতে। বাদশাহ নিজের দরবারীদের সাথে নিয়ে বীরবলের গুরুর সাথে দেখা করতে গেলেন।
সেখানে পৌঁছে খুব শ্রদ্ধার সাথে প্রণাম করে নিয়ম মতো তার সামনে বসে পড়লেন। তারপর জিজ্ঞেস করলেন, ভগবান, কৃপা করে আপনার নাম এবং ঠিকানার কথা এই দাসকে বলুন। আমি এই কৃপার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। স্বামীজি তো ছিলেন পাকা গুরুর চেলা। তিনি তাদের কথার কোনো উত্তর না দিয়ে সমানে নিজের মালা ঘুরিয়ে চললেন। বাদশাহ আবার বললেন, স্বামীজি, আমি সমস্ত ভারতবর্ষের অধিপতি। আমি আপনার সব ইচ্ছে পূরণ করতে পারি। যদি আপনার কিছু চাওয়ার থাকে তবে আমাকে বলুন। কিন্তু স্বামীজি তবুও কিছু বললেন না, এমনকি চোখ তুলে তাদের দিকে তাকালেনও না। তখন বাদশাহ 1,00,000 টাকার তড়া তার সামনে রেখে দিলেন। তিনি ভাবলেন হয়তো টাকার লোভে স্বামীজি কথা বলবেন, কিন্তু তিনি না কোনো আশীর্বাদ দিলেন, না টাকার দিকে তাকালেন। বাদশার স্বামীজির এমন নিষ্ঠুর আচরণ সহ্য হল না এবং তিনি ঝাল ঝেড়ে রেগে গিয়ে বললেন, আরে, এমন জ্ঞানহীনদের সাথে মাথা ঘামানো বৃথা। এ তো কোনো মূর্খ যে মানুষ হয়েও পশুর মতো আচরণ করছে। একে দান দিয়ে কী লাভ? একে তো লাথি মারা উচিত। এমন বলে বাদশাহ সেখান থেকে চলে আসলেন। দরবারে পৌঁছে তিনি বীরবলকে ডেকে স্বামীজির সম্পর্কে অনেক কিছু শোনালেন। শেষে বাদশাহ বললেন, আচ্ছা বীরবল, যদি কাউকে কোনো মূর্খের মোকাবিলা করতে হয় তবে সেই সময় কি করা উচিত? বীরবল তৎক্ষণাৎ উত্তর দিলেন, পৃথিবীনাথ, একদম চুপ হয়ে যাওয়া উচিত। বাদশার উপরেই উল্টো দোষ এসে পড়ল। আগে তার ইচ্ছে ছিল বীরবলের গুরুকে মূর্খ প্রমাণ করবেন, কিন্তু বীরবল তাকেই মূর্খ বানিয়ে দিল। বাদশাহ বললেন, সন্ন্যাসীকে আমি এত সম্পদ দিয়ে অনেক চেষ্টা করলাম যেন তার সাথে কথা বলতে পারি, কিন্তু তিনি ধনের কোনো লোভ করলেন না, বরং উল্টো আমাকেই মূর্খ বানিয়ে দিলেন। আজ থেকে প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে যখনই কোনো মহাত্মার সাথে দেখা করতে যাব তার সাথে নম্র ব্যবহার করব। বাদশার নিজের আচরণের উপর খুব দুঃখ হল এবং নিজের পক্ষ থেকে বীরবলকে তার গুরুর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠালেন। এটা তো বীরবলের মনের মতোই কথা ছিল। তিনি সেই মুহূর্তেই হনুমানজির মন্দিরে পৌঁছে গেলেন। সূর্যাস্তের সময় ছিল এবং সবাই সেখান থেকে চলে গিয়েছিল। না হলে প্রাণের ভয় থাকবে, তাকে আরও কিছু টাকা নিজের পক্ষ থেকে দিয়ে বিদায় দিলেন। কাঠুরে এত টাকা কখনো দেখেনি। সে বীরবলের সামনে এই কথা আজীবন গোপন রাখার প্রতিজ্ঞা করে হাসি মুখে নিজের ঘরে চলে গেল। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বীরবল নিজের চালাকি দিয়ে বাদশাকে বারবার নিচু দেখাতেন, যাতে তিনি বীরবলের সামনে সবসময় লজ্জিত থাকেন। একদিন বাদশাহ ভালো বিজ্ঞানী এবং কারিগরদের থেকে পরামর্শ নিয়ে নিজের শোবার ঘরে এমন এক তাক বানালেন যার মাধ্যমে বীরবলকে ধোঁকা দেওয়া যায়। তাতে এমন কোনো বৈজ্ঞানিক বস্তু লাগিয়ে দেওয়া হয়েছিল যে তাতে হাত দিলেই হাত আটকে যেত। একদিন বাদশাহ নিজের ঘরে বসে বই পড়ছিলেন। সেই সময় বীরবলও সেখানে পৌঁছালেন। বাদশাহ বীরবলকে দেখে মনে মনে খুব খুশি হলেন। মুখে বললেন, বীরবল, একটু ওই তাকের উপর থেকে আপেলটা তো নিয়ে এসো। ওটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আপেলটা আগে থেকেই ওই উদ্দেশ্যে রাখা হয়েছিল যাতে বীরবলের হাত সহজেই সেই বৈজ্ঞানিক তাকে আটকে যায়। সন্দেহ হলে বীরবল সহজে ধরা দেওয়ার লোক ছিলেন না। আদেশ পালন করে বীরবল আপেল নেওয়ার জন্য তাকে নিজের হাত বাড়ালেন। আপেল পর্যন্ত পৌঁছানোর আগেই তার ডান হাত সেই তাকে আটকে গেল। তখন বীরবল নিজের অন্য হাতটি প্রথম হাত ছাড়ানোর উদ্দেশ্যে লাগালেন। সেটিও ওতে আটকে গেল। বীরবল খুব ঘাবড়ে গেলেন এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। বাদশাহ ভাবলেন, বীরবল এখনও আসেনি, তাকে আটকে গিয়ে ঘাবড়ে যাচ্ছে বোধহয়, তাই তাক ছাড়ানো উচিত। তিনি হাঁটতে হাঁটতে তার কাছে গেলেন এবং বীরবলকে তাকে আটকে থাকতে দেখে বললেন, কি চমৎকার! আমার জিনিসপত্র সব সময় চুরি হতো, কিন্তু আমি চোরকে ধরতে পারতাম না। আজ ভাগ্যবশত চোর ধরা পড়েছে। যাও বীরবল, তোমার এটা প্রথম অপরাধ ভেবে ক্ষমা করে দিলাম, কিন্তু পরে কখনো এমন কাজ করো না। বীরবল এই ঘটনায় খুব লজ্জিত হলেন এবং তার মুখ দিয়ে কোনো উত্তর বেরোল না। তখন বাদশাহ নিজের মিস্ত্রিকে আদেশ দিয়ে তার হাত ছাড়িয়ে দিলেন। এখন বীরবলকে খোঁচা দেওয়ার জন্য বাদশার কাছে দারুণ সুযোগ এসে গেল। তিনি বারবার সেই কথা মনে করিয়ে বীরবলকে অপদস্থ করতেন, আর বীরবল চুপ করে থাকত। একদিন বীরবল দরবারে আসতেই বাদশাহ তাঁকে খেপাতে শুরু করলেন, কেন বীরবল, সেই তাকের আপেলটা কোথায়? বীরবল তবুও কোনো উত্তর দিলেন না। বাদশার এতে খুব আনন্দ হতো এবং তিনি প্রতিদিন কোনো না কোনো সময় তাকের আপেল বলে বীরবলকে লজ্জা দিতেন। বীরবল চুপ করে থাকত। যখন তার নাভিশ্বাস উঠে গেল তখন তিনি বাদশাকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে আঁটতে লাগলেন। একদিন বীরবল তীর্থযাত্রার বাহানা করে বাদশার থেকে 2 মাসের ছুটি নিলেন। তার ছুটি মঞ্জুর হয়ে গেল। বীরবল বাড়ি পৌঁছে এক নতুন নাটক সাজিয়ে নিজের বেশ পরিবর্তন করে সাধুর রূপ ধারণ করলেন।
এইভাবে খুব সেজেগুজে রাতের বেলা বাড়ি থেকে বের হলেন এবং রাতারাতি সেই জঙ্গলে পৌঁছে গেলেন যেখানে বাদশাহ শিকার করতে যেতেন। একটি ঘন ঝোপের আড়ালে আরাম করে শুয়ে থাকলেন। সন্ধ্যের সময় বাদশাহ শিকার করতে গেলেন। একটি হরিণ লাফাতে লাফাতে তার সামনে আসলো। বাদশাহ নিজের ঘোড়া হরিণের পেছনে ছোটালেন। ওটা এত জোরে ছুটল যে তার সব সাথীরা পেছনে পড়ে গেল। শেষে হরিণটি এক ঘন জঙ্গলে পৌঁছে চোখের আড়াল হয়ে গেল। আগে পিছে কাউকে দেখা যাচ্ছিল না। বাদশাহ খুব ঘাবড়ে গেলেন, কারণ তিনি জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা জানতেন না। হঠাৎ বাদশার খুব জোরে পায়খানার বেগ পেল। তিনি ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে ঘন ঝোপের দিকে গেলেন। এমন সময় এক ভয়ানক বেশধারী রাক্ষসরূপী কালো কুচকুচে এক মূর্তি দেখা গেল। সে ডাকতে ডাকতে লাফাতে লাফাতে গর্জন করে উঠল। কিছুক্ষণ পর সে বাদশার কাছে পৌঁছে গেল এবং নিজের তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুই প্রজাদের খুব পীড়ন করিস, এবার আমার ভক্ষ হ। তার এইটুকু বলাই ছিল, বাদশাহ একদম ভয়ে কাতর হয়ে গেলেন এবং কাঁপতে কাঁপতে সেই দেবকে বললেন, হে দেব, আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি যে আজ থেকে প্রজাকে আর কখনো জ্বালাবো না। আপনি দয়া করে আমাকে জ্যান্ত ছেড়ে দিন। তখন সেই দেব আর বেশি কিছু না করে বাদশাকে বললেন, এখন তোর প্রাণ বাঁচানোর একমাত্র উপায় হলো এই যে তুই আমার জুতো জোড়া নিজের মাথায় রেখে এক ক্রোশ আমার সাথে চলবি। এছাড়া অন্য কোনো উপায় আমার কাছে নেই। যদি জান বাঁচাতে চাস তবে আয়। অগত্যা বেচারা বাদশাহ তার লাল হলুদ চোখ দেখে থরথর করে কাঁপছিলেন। তিনি তার প্রস্তাব স্বীকার করে নিলেন। বাদশাকে জুতো বইতে রাজি হতে দেখে সেই বিশালকায় দৈত্যের দয়া হল এবং তাকে কোনো প্রকার শাস্তি না দিয়েই ছেড়ে দিল। ফিরে গেলেন। এবার বীরবলের ছুটি শেষ হয়েছিল, তাই নিজের ডিউটিতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বাড়ি আসলেন। যখন বাদশাহ জানতে পারলেন যে বীরবল তীর্থ সেরে ফিরে এসেছেন, তখন এক দূত তাকে ডাকতে পাঠালেন। বীরবল বাদশার ডাকের সাথে সাথে দরবারে হাজির হলেন এবং সম্মান জানিয়ে নিজের জায়গায় গিয়ে বসলেন। বাদশার তখনও প্রথম কথাটার জেদ ছিল। তিনি বললেন, বীরবল, তাকের ওপরে সেই আপেল? বীরবল উত্তর দিলেন, জি হুজুর, পায়খানার সেই দেব। বীরবলের এই উত্তরে বাদশার চোখ খুলে গেল এবং তিনি নিজের কাজের জন্য লজ্জিত হলেন। সেই দিন থেকে নিজের প্রশ্নের উত্তর পেয়ে তিনি আর কখনো বীরবলকে আপেলের কথা বলেননি। পরে তিনি জানতে পারলেন যে জঙ্গলের সেই দেব আর কেউ ছিল না, বরং ওটা বীরবলেরই কারসাজি ছিল। তাই দেবের যে ভয় তার মনে ঢুকেছিল সেটা ধীরে ধীরে চলে গেল এবং দিনগুলো আনন্দে কাটতে লাগল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, একবার তুর্কিস্তানের বাদশার মনে বাদশাহ আকবরের বুদ্ধির পরীক্ষা নেওয়ার বিচার আসলো। তিনি এক দূতকে চিঠি দিয়ে সিপাহীদের সাথে দিল্লি পাঠিয়ে দিলেন। চিঠির বিষয়বস্তু ছিল এই রকম: বাদশাহ আকবর, আমি শুনেছি যে আপনার দেশে এমন কোনো গাছ আছে যার পাতা খেলে মানুষের আয়ু বেড়ে যায়। যদি এই কথা সত্যি হয় তবে আমার জন্য সেই গাছের কিছু পাতা অবশ্যই পাঠাবেন। বাদশাহ আকবর সেই চিঠি পড়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ তিনি বীরবলের সাথে পরামর্শ করলেন। তারপর তিনি সিপাহীদের সাথে সেই দূতকে এক মজবুত কেল্লায় বন্দী করে দিলেন। দূত এবং সিপাহীদের বন্দী হওয়ার অনেক দিন কেটে গেল। একদিন বাদশাহ আকবর বীরবলকে সাথে নিয়ে সেই বন্দীদের দেখতে গেলেন। বাদশাহ আকবরকে দেখে বন্দীদের মনে মুক্ত হওয়ার আশা জাগল, কিন্তু সেই আশা বৃথা ছিল। বাদশাহ আকবর তাদের কাছে গিয়ে বললেন, তোমাদের বাদশাহ যা চান আমি ততক্ষণ সেটা তাকে দিতে পারবো না যতক্ষণ না এই মজবুত কেল্লার একটা দুটো ইট খসে পড়ে। সেই সময়ই তোমাদেরও ছেড়ে দেওয়া হবে। খাওয়া দাওয়ার তোমাদের কোনো কষ্ট হবে না, আমি তার ব্যবস্থা করে দিয়েছি। এতটুকু বলে বাদশাহ আকবর চলে গেলেন। কিন্তু বন্দীদের চিন্তা আরও বেড়ে গেল। তারা মুক্ত হওয়ার উপায় ভাবতে লাগলেন। কিছুক্ষণ তারা বিচার বিবেচনা করলেন এবং শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, আমরা কি এই বন্ধন থেকে মুক্ত হব না? আমাদের জন্ম কি এই কেল্লায় বন্দি থেকে দুঃখ ভোগ করার জন্য হয়েছে? আপনি তো খুব দয়ালু, আমরা বেগুনাদের, নির্দোষদের ওপর দয়া করুন। এইভাবে তারা রোজ প্রার্থনা করতে লাগলেন। ঈশ্বরের দয়ালুতা তো বিখ্যাত। একদিন খুব জোরে ভূমিকম্প হলো এবং কেল্লার কিছু অংশ ভূমিকম্পের কারণে ভেঙে পড়ল। সামনের পাহাড়ও ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনার পর দূত বাদশার কাছে কেল্লা ভেঙে যাওয়ার খবর পাঠালেন। বাদশাহ আকবরের নিজের বলা কথা মনে পড়ে গেল, তাই তিনি দূত এবং তার সাথীদের দরবারে ডেকে বললেন, আপনাদের আপনাদের বাদশার প্রশ্ন জানাই আছে, আর এখন তার উত্তরও আপনারা বুঝে নিয়েছেন। যদি না বুঝে থাকেন তবে শুনুন, আমি সেটা পরিষ্কার করে দিচ্ছি।
দেখুন, আপনারা সংখ্যায় মাত্র 100 জন, আর আপনাদের দীর্ঘশ্বাসে এমন মজবুত কেল্লা ধসে গেল। তাহলে যেখানে হাজার হাজার মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেখানকার বাদশার আয়ু কি করে বাড়বে? মানুষের দীর্ঘশ্বাসে তার খুব তাড়াতাড়ি পতন হবে। আমাদের রাজ্যে অত্যাচার হয় না। গরিব প্রজাদের ওপর অত্যাচার না করা এবং ভালোভাবে পোষণ করাই হলো আয়ু বাড়ানোর গাছ। বাকি সব বেকার। এইভাবে বুঝিয়ে শুনিয়ে বাদশাহ আকবর সেই দূত এবং তার সাথীদের নিজের দেশে যাওয়ার অনুমতি দিলেন এবং তাদের পথের খরচও দিলেন। তুর্কিস্তান পৌঁছে তারা দিল্লির সব কথা তাদের বাদশাকে বোঝালেন। বাদশাহ আকবরের কথা থেকে শিক্ষা নিয়ে সেই বাদশাহ এবং তার দরবারীরা আকবরের খুব প্রশংসা করতে লাগলেন। সত্যি, মানুষের আশীর্বাদেই মানুষ ফলে ফুলে ওঠে, সে বাদশাহ হোক বা ফকির। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, বসন্ত ঋতুতে একদিন বাদশাহ আকবর বাগানে দরবার বসানোর ইচ্ছা প্রকাশ করেন। তৎক্ষণাৎ বাগানে দরবার বসানো হলো, যেখানে বাদশাহ সিংহাসনে বসেছিলেন। বাদশাহ আকবরের পাশেই বীরবল বসেছিলেন, যিনি বাদশার অনুমতি নিয়ে ন্যায় বিচার করছিলেন। ন্যায়ের কাজ 5-6 ঘন্টা ধরে চলল। উপস্থিত লোকেদের বিচার শেষ হয়েছিল। এরপর এক ব্যবসায়ী আসলো। সে নিজের আর্জি বাদশাহ আকবরের সামনে রাখল। বাদশাহ আকবর বীরবলকে সেটা পড়ে শোনানোর জন্য বললেন। আজ্ঞা অনুসারে বীরবল সেটা পড়ে শোনালেন। বাদশাহ আকবরের সম্মানে অনেক লাইনের পর তাতে লেখা ছিল, আমি আজমির শহরের বাসিন্দা। দেশে বিদেশে ঘুরে মাল কেনাবেচা করা আমার কাজ। যখন আমি বঙ্গদেশের ঢাকা নগরে পৌঁছলাম, সেখানে আমি এক সওদাগরের কাছে একটি রাজহাঁস দেখলাম, যা খুব সুন্দর এবং গুণী ছিল। তার ডানা সোনার মতো ছিল। আমি তার সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। আপনার প্রাসাদে থাকার যোগ্য মনে করে আমি সেটি কেনার কথা ভাবলাম। তারপর সেই সওদাগরকে মুখ চাওয়া দাম দিয়ে সেটা কিনে নিলাম। তাকে এক খাঁচায় বন্দি করে এখানে আনলাম এবং নিজের ঘরে ঝুলিয়ে দিলাম। সেই খাঁচা সবসময় সেখানেই ঝোলানো থাকতো। আজ আমি যখন নিজের ঘরে ফিরে গেলাম, তখন আমি খাঁচায় রাজহাঁসটিকে পেলাম না। আমার সন্দেহ যে আমার চাকরেরা তাকে মেরে ফেলেছে। আমি প্রার্থনা করি যে তার খোঁজ করিয়ে অপরাধীদের দণ্ড দেওয়া হোক। এই অভিযোগ শুনে বাদশাহ আকবর সেই ব্যবসায়ীর চাকরদের দরবারে ডাকার আদেশ দিলেন। আদেশ অনুযায়ী তার সব চাকর কিছুক্ষণের মধ্যেই দরবারে পৌঁছে গেল। বাদশাহ আকবর সেই চাকরদের ভালো করে জিজ্ঞাসাবাদ করলেন। কিন্তু যখন কিছু জানা গেল না, তখন তিনি ব্যবসায়ীকে বললেন, তোমার চুরির কোনো হদিশ পাওয়া গেল না। আমরা তোমার চাকরদের জিজ্ঞাসাবাদ করেছি। এখন যদি তোমার অন্য কারো ওপর সন্দেহ থাকে তবে বলো। এটা শুনে সেই ব্যবসায়ীর মুখ শুকিয়ে গেল। সে বীরবলকে বলল, আজ আমার সাথে যেমন বিচার হলো, যদি অন্য বিচারগুলো এমন হয় তবে আসল ন্যায় কে করে? বীরবল বললেন, আমি তোমার ন্যায় করে দিচ্ছি। তারপর বীরবল ব্যবসায়ীর চাকরদের আবার ডাকার আদেশ দিলেন। সিপাহীরা চাকরদের নিয়ে আসলো। কিছুক্ষণ খোঁজখবর নেওয়ার পর বীরবল তাদের দিকে তাকিয়ে বললেন, কিরে চোর, তোর মনে কি আছে? পাখিটাকে মেরে খেয়ে ফেললি আর তার পালকগুলো পাগড়িতে লুকিয়ে দরবারে এসেছিস? বাহ, সাব্বাস! এতক্ষণ তো তুই স্বীকার করিসনি, কিন্তু এখন বল, কি বলবি? বীরবলকে এইভাবে বলতে শুনে সব দরবারীরা অবাক হলো। সওদাগরের চাকরদের মধ্যে রাজহাঁস চোরও ছিল। সে মনে মনে ভাবল যে আমি ভুল করে পাগড়িতে রেখে আসিনি তো। এমন ভেবে সে খুব কায়দা করে ধীরে ধীরে পাগড়ির ওপর হাত বোলাতে শুরু করলো, যাতে কোনো দরবারি বুঝতে না পারে। সবাই চাকরদের দিকে তাকিয়েছিল, কিন্তু কারোরই নজর সেই চোরের ওপর পড়ল না। কিন্তু বীরবল সেই চোরকে ধরে ফেললেন। তিনি তাকে ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। তারপর বীরবল তাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু যখন সে কোনোভাবেই চুরি করা স্বীকার করল না, তখন তাকে মারার আদেশ দেওয়া হলো। মারধরের কথা শুনেই সে ভয়ের চোটে সাথে সাথে নিজের অপরাধ কবুল করে নিল। বীরবলের এই বুদ্ধিমত্তায় শুধু বাদশাহ আকবরই নয়, বরং ব্যবসায়ীও খুব খুশি হলো। দরবারীরাও বীরবলের ন্যায়ের প্রশংসায় মেতে উঠল। বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বাদশার নখ। বন্ধুরা, কোনো দেশের বাদশার যুদ্ধে পায়ের আঙ্গুল কেটে গিয়েছিল। সেই বাদশার কাছে অনেক হেকিম, বৈদ্য এই কাজের জন্য নিযুক্ত ছিলেন, যে যখন কেউ যুদ্ধে আহত হতো, হেকিমরা তার চিকিৎসা করত। হেকিমরা বাদশার আঙ্গুলি আবার মাংস আনার অনেক চেষ্টা করলেন, যাতে মাংস তো বেড়ে গেল, কিন্তু নখ গজালো না। এই কারণে বাদশাহ হেকিমদের ওপর চটে গিয়ে তাদের বন্দি করলেন এবং বেচারাদের জেলে বন্দি থেকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছিল। বাদশাহ এতটা করেও সন্তুষ্ট হলেন না। তিনি অনেক হেকিমদের একে একে ডেকে এনে নিজের নখ গজানোর চিকিৎসার কথা জিজ্ঞেস করলেন, কিন্তু যখন তারা উত্তর দিতে পারতেন না, তখন তাদের তৎক্ষণাৎ জেলে হাওয়া খাওয়ার জন্য পাঠিয়ে দিতেন। বাদশার এই নিষ্ঠুরতার খবর ধীরে ধীরে দূর দূরান্তের দেশে ছড়িয়ে গেল। বেচারা বৈদ্য ও হেকিমদের খুব চিন্তা হতে লাগল। অনেকে তো এই পেশা ত্যাগ করে অন্য পেশা ধরলেন, অনেকে জঙ্গল ও পাহাড়ে লুকিয়ে নিজের প্রাণ বাঁচালেন। বেচারা রোগীরা
চিকিৎসকদের অভাবে ছটপট করে মরতে লাগল। এই ঘটনা ধীরে ধীরে হিন্দুস্থানের বৈদ্যরাও শুনলেন। তারাও ভয় পেলেন এবং চেয়েছিলেন যে এই পেশা ত্যাগ করে জীবিকা নির্বাহের অন্য কোনো পথ বের করবেন। এর মধ্যে এই কথা ছড়াতে ছড়াতে আকবর বাদশাহার কান পর্যন্ত পৌঁছল। বাদশাহার এমন অত্যাচার শুনে খুব কষ্ট হল এবং তিনি নিজের সভা ডেকে লোকেদের কাছে দীন প্রজাদের রক্ষা করার উপায় জানতে চাইলেন। বীরবল বলল, পৃথিবীনাথ, যদি আমি কোনোভাবে সেই বাদশাহ পর্যন্ত পৌঁছতে পারি তবে কোনো না কোনো বুদ্ধি খাটিয়ে সব বন্দীদের মুক্ত করে দেব। বাদশাহ এই কাজ করার জন্য বীরবলকে 1 মাসের সময় দিলেন। বীরবল বৈদ্যের বেশ ধরে সেই শহরে পৌঁছে গেলেন এবং গরিবদের বিনামূল্যে ওষুধ দিতে লাগলেন। ধীরে ধীরে বৈদ্যের সব সরঞ্জাম জোগাড় করে নিলেন। তার ওষুধে অনেক রোগী সুস্থ হয়ে উঠলেন, যার ফলে তার খ্যাতি নগরে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি বীরবলকে আড়ালে বোঝালেন যে এই নগর ছেড়ে বাইরে চলে যান, না হলে বাদশাহ আপনাকেও বন্দি করে মেরে ফেলবেন। বেগুনাহ অর্থাৎ নির্দোষ প্রাণ হারিয়ে কী লাভ? কিন্তু বীরবল তাদের কথায় পান দিলেন না। তিনি এক মনে নিজের কাজ করে যেতে থাকলেন। ধীরে ধীরে এই কথা বাদশাহার কান পর্যন্ত পৌঁছল। তিনি তো সবসময় এমন হেকিমের খোঁজেই থাকতেন। তাই পরের দিনই সিপাহী পাঠিয়ে বীরবলকে নিজের সভায় ডেকে বললেন, হেকিমজি, আমি আপনার অনেক নাম শুনেছি। যদি আপনি আমারও কিছু ভালো করেন তবে আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। আমার বুড়ো আঙুলের নখ যুদ্ধে কেটে পড়ে গিয়েছে। আমি তাকে আবার গজানোর জন্য অনেক হেকিম আর বৈদ্যের ওষুধই লাগিয়েছিলাম, কিন্তু কোনো বৈদ্যই সফল হয়নি। যদি আপনার ওষুধে লাভ হয় তবে আমি সব সময় আপনার গুণগান গাইব। বীরবল বলল, অবশ্যই, আমি আপনার চিকিৎসা করব। আমার এই রোগের ওষুধ জানা আছে। ওটা লাগালে 5 দিনের মধ্যে আপনার নখ আবার গজিয়ে যাবে। আমার গুরুর এই ওষুধের উপর খুব ভরসা আছে। তিনি আমাকে বলেছিলেন যে এই ওষুধ কখনো ব্যর্থ হতে পারে না। আপনি দয়া করে আমার বলা অনুযায়ী ওষুধগুলো জোগাড় করে দিন। বাদশাহ প্রসন্ন হয়ে বলল, হেকিমজি, আমার এখন পর্যন্ত অনেক হেকিমের সাথে পাল্লা পড়েছে, কিন্তু আপনার মতো নিজের ওষুধের ওপর এত দৃঢ়তা রাখা একজনকে আমি পাইনি। বীরবল বলল, যদি পরমাত্মা সহায় থাকেন তবে আমি আপনাকে নিশ্চয়তার সাথে বলছি যে 3 দিনে আপনার নখ আগের মতো গজিয়ে যাবে। হ্যাঁ, এর সাথে একটা কথা আর আছে, আমার ওষুধের উপাদানগুলো খুব একটা সহজ নয়, সেগুলো জোগাড় করতে খুব কঠিন হবে। বাদশাহ বলল, কিছুই কঠিন নয়, আমি এত বড় বাদশাহ হয়ে কি জোগাড় করতে পারবো না। বীরবল বলল, যাই হোক, জোগাড় করা আপনার কাজ। আমি তো এমন বলছি না যে আপনি ওটা জোগাড় করতে পারবেন না। পরমাত্মার কৃপায় সব কিছু হতে পারে। শুধু আপনাকে একটি শর্ত লিখে দিতে হবে যে যদি 1 মাসের মধ্যে আপনি উপাদানগুলো জোগাড় করতে না পারেন তবে আমার ওপর আপনার কোনো দাবি থাকবে না, এবং আপনার এখানে যত হেকিম আর বৈদ্য কয়েদি আছে সবাইকে ছেড়ে দিতে হবে। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে যখনই আপনি আমার ওষুধ আনিয়ে দেবেন আমি কোনো অজুহাত ছাড়াই আপনার খিদমতে হাজির হব। বাদশাহ মনে মনে ভাবল, এই হেকিম প্রথমবার এই নগরে এসেছে, তাই সে আমার খাজনার কথা জানে না। সে ভাবছে হয়তো এত টাকা বাদশাহ খরচ করতে পারবে না যেখান থেকে ওষুধ কেনা যাবে। এমন কি ওষুধ আছে যা আমি কিনতে পারবো না? সে মনে মনে অনেক বিচার করে নিজেকে দৃঢ় বানিয়ে বীরবলের কথা মতো লিখে দিল। তারপর হেকিমকে ওষুধের নাম বলতে উৎসাহিত করল। বীরবল মনে মনে খুব খুশি হলো। সে বুঝতে পারল যে নিরপরাধ হেকিম আর বৈদ্যদের মুক্ত হওয়ার সময় কাছে এসে গেছে। সে বাদশাকে একটি শ্লোক বানিয়ে শোনালো, আনা নেহি মুশকিল হ্যায় কুছ। नाखून का फूल गुलर के हो और रोम हो भाल्लুক का। অর্থাৎ নখ গজানো কঠিন কিছু নয় যদি ডুমুরের ফুল আর ভাল্লুকের লোম পাওয়া যায়। এই শ্লোক শুনে বাদশাহ তার দেওয়ানকে এই 2 জিনিস যত দ্রুত সম্ভব আনিয়ে দেওয়ার আদেশ দিলেন। দেওয়ান অনেক পরিশ্রম করে থকে গেল, কিন্তু সফল হলো না। ওদিকে 1 মাস পূর্ণ হয়ে গেল। বাদশাহ বাধ্য হয়ে সব কয়েদি হেকিম আর বৈদ্যদের জেল থেকে মুক্ত করে দিলেন। বাদশাহ মুক্তি পাওয়া হেকিমদের ডেকে এই ওষুধের কথা জিজ্ঞেস করলেন। বীরবল তাদের আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন, তাই তারাও বীরবলের ওষুধের খুব তারিফ করলেন। বাদশাহ বীরবলের কোনো খুঁত খুঁজে পেলেন না, তাই তাকে একজন উত্তম হেকিম মনে করে রুষ্ট হলেন না। বেচারা হেকিমরা জেল থেকে মুক্তি পেয়ে তাকে অনেক দোয়া দিলেন এবং সবাই মিলে তাদের প্রাণ রক্ষাকারীকে একটি ভালো অঙ্কের টাকা উপহার দিলেন।
বীরবল সেখান থেকে রওনা হয়ে অনেক দিন পর দিল্লি পৌঁছালেন এবং বাদশাকে সব কথা আদ্যপ্রান্ত শোনালেন। বাদশাহ বীরবলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করলেন এবং অন্য দরবারীরাও ঈর্ষা করতে লাগল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দরবার বসেছিল। শাহেনশাহ দরবারীদের সাথে রাজ্যের হালচাল নিয়ে কথা বলছিলেন। এমন সময় এক মহিলা বাতাসের ঝাপটার মতো কাঁদতে কাঁদতে দরবারে আসলো। শাহেনশাহ আকবর সহ দরবারীরাও চমকে গেলেন। এক দরবারি মহিলাটিকে দেখে জিজ্ঞেস করল, কি সমস্যা, তুমি এতটা দুঃখী হয়ে কেন কাঁদছ? মহিলাটি বলল, আমার প্রতিবেশী আমার ছেলেকে খুন করেছে। বাদশাহ আকবর সৈন্যদের হুকুম দিলেন যে সেই প্রতিবেশীকে ধরে ফৌরন দরবারে হাজির করা হোক। সৈন্যরা প্রতিবেশীকে দরবারে এনে হাজির করল। শাহেনশাহ প্রতিবেশীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এই মহিলার ছেলেকে খুন করেছ? প্রতিবেশী মহিলাটি শুনে শুধু ঘাবড়েই গেল না, সে ভরকে গিয়ে বলল, আমার মাই বাপ, আমি অপরাধী নই, আমি এই মহিলার পুত্রকে মারিনি। অবশ্যই আমার কোনো শত্রু আছে যে নিজে ওর পুত্রকে হত্যা করে তার লাশ আমার বিছানায় রেখে গেছে। শাহেনশাহ বীরবলকে হুকুম দিলেন যে তিনি যেন নিজের বুদ্ধি দিয়ে এই রহস্য সমাধান করেন। বীরবল এই খুনের মামলা সমাধান করার জন্য সেই জায়গায় গেলেন যেখানে এই দুই মহিলার বাড়ি ছিল। বীরবল আশপাশ থেকে জানতে পারলেন যে যে মহিলার পুত্র খুন হয়েছে সে তার প্রতিবেশীর সাথে সব সময় ঝগড়া করত। এর পাশাপাশি সেই মহিলা বদমেজাজিও ছিল, কিন্তু প্রতিবেশী মহিলাটি খুব সহজ সরল এবং চরিত্রবান ছিল, সাথে খুব গরিবও ছিল। বীরবল সব তদন্ত শেষ করে দরবারে ফিরে আসলেন এবং প্রতিবেশীকে বললেন, দেখো, যদি তুমি বাচ্চাকে হত্যা না করে থাকো তবে এই ভরা দরবারে নিজের সব পোশাক খুলে ফেলো। প্রতিবেশী মহিলাটি শুনে ঘাবড়ে গেল এবং বলতে লাগলো, বাদশাদের বাদশাহ, আপনি আমার প্রাণ নিতে পারেন, কিন্তু ভরা দরবারে আমাকে কাপড় খুলতে বলবেন না, আমার কাছে শুধু আমার ইজ্জতটুকুই তো আছে। বীরবল এবার সেই মহিলার দিকে তাকালেন যার বাচ্চা খুন হয়েছিল এবং সামনে এগিয়ে গিয়ে বললেন, দেখো, যদি তোমার পুরো বিশ্বাস থাকে যে তোমার বাচ্চার খুন প্রতিবেশীই করেছে, তবে তুমি ভরা দরবারে নির্বস্ত্র হয়ে যাও। সেই মহিলা দেখতে দেখতেই নিজের শরীরের সব কাপড় খুলে মাটিতে রেখে দিল। বীরবল হঠাৎই হেসে ফেললেন এবং সৈন্যদের বললেন, এই নির্বস্ত্র মহিলাকে গাছে উল্টো ঝুলিয়ে দাও এবং তার নিচে লাল মরিচ রেখে আগুন জ্বালিয়ে দাও। প্রকৃতপক্ষে এই মহিলাই খুব নিষ্ঠুর, কঠোর এবং পাপিষ্ঠ। আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে নিজের পুত্রের খুন এই দুষ্ট আর চরিত্রহীন মহিলাই করেছে। আকবর বাদশার রক্ত রাগে টগবগ করতে লাগল এবং তিনি গর্জন করে বললেন, এই মহিলা অত্যন্ত জঘন্য এবং জালেম, সে মানুষের সমাজে থাকার যোগ্য নয়। আমাদের আদেশ যে একে সারা জীবনের জন্য কালকুঠুরিতে বন্দী করা হোক। বাদশার সিদ্ধান্তে সবাই খুব খুশি হল। শাহেনশাহ বীরবলকে সাবাসী দিলেন এবং তার এই বুদ্ধিমত্তাপূর্ণ কাজের জন্য অনেক অভিনন্দন জানালেন। বন্ধুরা, দরবারে বসা দরবারীদের বাদশাহ আকবর প্রশ্ন করলেন, কেউ কি জানো সবচেয়ে সাদা কি? দরবারীরা অবাক হয়ে একে অপরের মুখ দেখতে লাগল। এক দরবারি অনেক ভেবে বলল, বরফ জাহাপনা। দ্বিতীয় দরবারি বলল, হুজুর, তুলা। তৃতীয় দরবারি বলল, জাহাপনা, দুধ। সবাই নিজের নিজের বুদ্ধি অনুযায়ী সাদা জিনিসের নাম বলল। অধিকাংশ দরবারি তুলা আর দুধকেই সবচেয়ে সাদা মনে করল। বাদশাহ আকবরও এতে অনেকটা একমত ছিলেন, কিন্তু বীরবল সবার থেকে আলাদা ছিলেন এবং তখনও বুঝে উঠতে পারছিলেন না যে সবচেয়ে সাদা জিনিস কি হতে পারে। বীরবল নিজের নীরবতা ভেঙে বললেন, জাহাপনা, আমার নজরে সূর্যের আলো সবচেয়ে বেশি সাদা এবং উজ্জ্বল হয়। ওটা ঘোর অন্ধকারেও পরিষ্কার দেখা যায়। তিনি বীরবলকে বললেন, বীরবল, তুমি কি নিজের কথা প্রমাণ করতে পারো? হ্যাঁ আমার মালিক, কিন্তু আমার কথা প্রমাণ করার জন্য 24 ঘন্টা সময় চাই। বীরবলের এই কথায় শাহেনশাহ তাকে 24 ঘন্টা সময় দিলেন। পরের দিন দুপুরে বাদশাহ আকবর বিশ্রাম নিচ্ছিলেন। বীরবল একটি পাত্রে দুধ এবং 5-6টি তুলার ফুল ঘরের দরজার কাছে রেখে আসলো। ঘর চারদিক থেকে বন্ধ ছিল এবং সূর্যের আলো ভেতরে যাওয়ার কোনো জায়গা ছিল না। বীরবল এই কাজ গোপনে করেছিল। বিশ্রাম নেওয়ার পর শাহেনশাহ যেমনই উঠে দরজার কাছে আসলেন, তার পায়ে হোঁচট লেগে দুধের পাত্র উল্টে গেল
এবং সব দুধ মেঝেতে ছড়িয়ে পড়ল। দরজা খুলতেই সূর্যের আলোয় ঘর ভরে গেল এবং শাহেনশাহ আকবর দরজার কাছে তুলার ফুল আর একটি পাত্র দেখে খুব অবাক হলেন। তিনি ঘরের বাইরে আসলেন। বীরবলকে কিছুটা দূরে দেখা গেল। শাহেনশাহ বুঝে গেলেন যে এই সবের পেছনে বীরবলের হাত আছে। বাদশাহ সামনে এগিয়ে বললেন, বীরবল, এসব করার পেছনে তোমার উদ্দেশ্য কি? বীরবল মাথা নিচু করে বলল, হুজুর, আপনি ভুলে গেছেন, কাল আপনিই তো বলেছিলেন নিজের কথা প্রমাণ করে দেখাতে। আজ আমি আপনার সেই আদেশ পালন করেছি। হুজুর, আমি আমার কথা প্রমাণ করে দিয়েছি। জাহাপনা, এখন তো আপনি বুঝেই গেছেন যে এই তিনটির মধ্যে সবচেয়ে সাদা এবং উজ্জ্বল কোনটি। দুধ আর তুলা আমি এখানে এজন্য রেখেছিলাম যে তাদের সাদা হওয়ার ব্যাপারে কারো সন্দেহ নেই। তবু আপনি তাদের দেখতে পাননি জাহাপনা। এখন তো আপনাকে মানতেই হবে যে সূর্যের আলোই সবচেয়ে বেশি সাদা, উজ্জ্বল এবং চমকদার, কারণ আপনি যেমনই দরজা খুললেন সূর্যের আলো ভেতরে ছড়িয়ে পড়ল আর আপনি সব কিছু দেখতে পেলেন। বাদশাহ আকবর এটি শুনে এবং দেখে হাসলেন। তারপর দরবারে এসে সবাইকে বললেন যে বীরবলের উত্তরই সঠিক, সবচেয়ে বেশি সাদা এবং উজ্জ্বল সূর্যের আলোই। তারপর দরবারীরাও বীরবলের প্রশংসা করল এবং বাদশাহ বীরবলকে একটি মুক্তোর মালা উপহার দিয়ে সম্মানিত করলেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দিল্লি শহরের এক মহল্লায় দুই প্রতিবেশী অনেক দিন ধরে বাস করত, কিন্তু দুজনের স্বভাব আলাদা হওয়ার কারণে তাদের একদম বনিবনা হতো না। তার মধ্যে একজন গুণবতী ও সরল স্বভাবের ছিল, কিন্তু অন্যজন খল এবং ঝগড়াটে ছিল। তাদের মনমালিন্য সে সহ্য করতে পারত না। এমনকি সেই ঝগড়াটে মহিলাটি সবসময় সরলাকে নিয়ে হাসি ঠাট্টা করত। যখন সে কোনোভাবেই সরলাকে অপদস্থ করতে পারল না, তখন সে নিজের আদরের ছেলেকে খুন করে চুপচাপ সেই ভালো মানুষটির ঘরে রেখে আসলো এবং নিজে কাঁদতে কাঁদতে বাদশার কাছে পৌঁছালো। যখন বীরবল বাচ্চার খুনের খবর শুনলেন, তখন তিনি সেই ভালো মানুষ মহিলাটিকে ডাকলেন, যার ওপর সেই দুষ্টা নিজের পুত্র হত্যার অভিযোগ লাগিয়েছিল। বীরবলের আদেশে সে তৎক্ষণাৎ হাজির হলো এবং তাকে কেন ডাকা হয়েছে তার কারণ জিজ্ঞেস করল। বীরবল উত্তর দিলেন, তুই কি এই মহিলার বাচ্চার হত্যা করেছিস, যেমনটা সে তোর ওপর অভিশাপ লাগাচ্ছে? যদি না হয় তবে তোর নির্দোষ হবার কি প্রমাণ আছে, তাড়াতাড়ি বল। সে বলল, মহাশয়, জানি না কে এই বাচ্চাকে হত্যা করে লাশ আমার ঘরে ফেলে গেছে, আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। আপনি এ নিয়ে ভালো করে বিচার করুন, আমার বেশি কথা বলার অভ্যেস নেই। বীরবল দুই মহিলাকেই সেখানে থামিয়ে নিজের একজন বিশ্বস্ত সেবকের কানে কিছু বুঝিয়ে তাদের বাড়িতে পাঠালেন। তিনি সেই মহিলাদের চালচলন তদন্ত করতে চেয়েছিলেন। চাকর আদেশ পাওয়া মাত্রই সেই মহল্লায় গেল যেখানে তারা থাকত। সে তাদের আশপাশের সবার কাছে তাদের চালচলন নিয়ে জিজ্ঞাসাবাদ করল। লোকমুখে জানা গেল যে মহিলার ওপর অভিযোগ আনা হয়েছে সে অত্যন্ত ভালো মানুষ এবং অভিযোগকারী মহিলা অত্যন্ত দুষ্টা ও ধূর্ত। চাকর যা শুনে এসেছিল তার সব হদিস বীরবলকে শোনাল। সত্য মিথ্যা চেনার জন্য বীরবল একটি বুদ্ধি বের করলেন। তিনি প্রথম সেই ভালো মানুষ মহিলাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, যদি তুই সত্যিই এই বাচ্চার বধ না করে থাকিস তবে তোর সব বস্ত্র খুলে একপাশে আলাদা হয়ে দাঁড়িয়ে থাক। সে বলল, মন্ত্রীবর, আমি চাইলে কালকের বদলে আজই মারা যেতে পারি, কিন্তু আমার দ্বারা এটা হবে না। আমি মরাকে যতটা না ভয় পাই তার চেয়ে বেশি নির্লজ্জতাকে পাই। তখন বীরবল ঝগড়াটে দুষ্টা মহিলাটিকে ডেকে জিজ্ঞেস করলেন, যদি তুই জানিস যে সত্যি ওই তোর বাচ্চাকে বধ করেছে, তবে এই সভার মাঝে নিজের সব বস্ত্র ছুঁড়ে ফেলে একদম নগ্ন হয়ে দাঁড়িয়ে যা। সে তৎক্ষণাৎ কাপড় খুলে ছুঁড়ে ফেলতে উদ্যত হল। তার এমন নির্লজ্জতা দেখে বীরবল নিজেই লজ্জিত হলেন এবং তাকে কাপড় খুলতে বাধা দিলেন। তিনি নিশ্চিত হলেন যে এই মহিলাই বাচ্চাকে বধ করেছে। বীরবল সৈন্যদের তাকে পেটানোর আদেশ দিলেন। তার দু হাত পা বেঁধে দেওয়া হলো এবং সৈন্যরা মারতে উদ্যত হল। এবার তো দুষ্টা মহিলার হোঁশ ঠিক হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ নিজের দোষ স্বীকার করে নিল। বাদশাহ সেই ধূর্ত মহিলাকে পুরস্কার, এখানে ব্যঙ্গার্থে বলা হয়েছে সাজা, দিয়ে বিদায় করলেন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের আরও চমৎকার ও মজাদার গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল সালাম ভয়েসের সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।